এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায়। তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পাই প্রেমে। সখী চলো গেল নিশি, স্বপ্ন ফুরালো, মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো। সখী ঘুমের কুহকু নিয়ে গেল অস্তা চলো, সখী চলো। প্রেমেরও কাহিনী গান হয়ে গেল অবসান, প্রেমেরও কাহিনী গান হয়ে গেল অবসান। এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমন মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায়। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। মায়রার কোনো সাড়া পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেডসাইড টেবিলের উপর রেখে মায়রার মুখ থেকে কম্বল সরিয়ে দিলে দেখলো মায়রা ঘুমিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখসহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত। মায়রার অসহায় চোখে ইরফান অসহায় চোখে মায়রাকে অবলোকন করলো। মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে, তবুও কম্বলের মাঝে গিয়ে মায়রাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। মায়রা একটু নড়ে চড়ে ওঠে, চোখ মুখ কোচকালো। ইরফান মায়রার মুখে ছোট ছোট চুমু আঁকলো, ঠোঁটের কোণে চুমু আঁকলো। মায়রার ঘুম হালকা হয়, চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝলো, ঠোঁট বাঁকিয়ে হাসলো। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসলো। মায়রা মিনমিন করে বলে, ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসে। বেডসাইড টেবিলের ওপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট হাঁ করো, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটাকে নিয়ে মুচড়ামুচড়ি করে বলে, আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে, নো। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডলস ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ালো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পুরে। জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো, মুখে হাত দিয়ে উকি করে। ইরফান দ্রুত বাহাতে মায়রার কপাল ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথা ঠেকিয়ে রাখে। মায়রা চোখ বুজে রেখেছে, গালের এক পাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধী গলায় বলে, সরি বার্ড ফ্লাওয়ার। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়, উকি করায় চোখের কোণায় পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়, বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটি বেডের উপর রেখে দুহাতে মায়রাকে জড়িয়ে নেয়, মৃদু স্বরে বলে, কি খেতে চাও, এনে দিচ্ছি আমি। মায়রা ছোট্ট করে বলে, কিছু না। খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না।
মায়রা জেদি স্বরে বলে। আমি কিছু খেতে চাই না। হ্যাঁ, ইরফান ভ্রু কুঁচকে বলে। মা হতে চাও? মায়রা ইরফানের ঘোরানো প্রশ্ন না বুঝেই ঠাস করে বলে ফেলে। অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়রা জিভ কাটে, না বুঝেই ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমে এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে। মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না, কজ ইউ আর ভেরি লিটল গার্ল। মায়রার এত লজ্জা লাগছে। ইরফান মায়রাকে বেডে শুয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে প্যান্টের পকেটে রাখতে রাখতে বলে, বার্ড ফ্লাওয়ার দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। আই অ্যাম ইমপ্রেসড। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাকে সারাদিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অসভ্য লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বাঁ হাতে কুশনটি ক্যাচ করে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ইরফানের উপর রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট। মায়রা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এ লোক বেরোলেই সে দরজা আটকে দিবে। অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মায়রা উঠে বসে। সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল শরীর নিয়ে আর বেড থেকে নামলো না। কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেকদিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না, তবু বেশ কয়েকটা ঝাল ঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়রার দিকে এগিয়ে গেলে দেখলো মায়রা ঘুমিয়েছে। আবারও সে বুঝলো মায়রার উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদু স্বরে ডাকে মায়রাকে জায়গায়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দুহাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল। কানের পিঠে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বার্ড ফ্লাওয়ার। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাত ইরফানের পিঠে রাখে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ওষুধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টো কম্বলের মধ্যে আমার গরম হওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। শুনুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরো শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও, এমনিতেই সারা রাত ঘুমাতে দাওনি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপর দোষটা পাচ্ছে। বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা। ঘড়ির কাঁটা 1:40 ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখলো সে পুরো ভিজে গিয়েছে। মায়রার গলা চেক করলো, দেখলো মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মায়রার কপাল চেক করে দেখলো জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি দিল না, মায়রার সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। বেরিয়ে এসে জোহর নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে, এরপর অফিস যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়রার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মায়রার কপালে একটি ছোট চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নেওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশে চেয়ারে বসলে রুমা নেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নেওয়াজ মায়রার কথা জিজ্ঞেস করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নেওয়াজ সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে ইরফানের দিকে চেয়ে ভাবে, মায়রার জ্বর কেন আসলো? তার ছেলে আবার মারল না তো? ইরফানকে একদম বিশ্বাস নেই। অতঃপর তারেক নেওয়াজ চিন্তিত কণ্ঠে বলেন, মাইরা, আম্মুকে আবার মেরেছো নাকি? জ্বর বাঁধলো কিভাবে? ইরফান মুখের খাবার চুকে গিলে ভাবলেশীনভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম, দিস কজ দ্য ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথাই খুব খুব করে কেসে ওঠে। চোখ বড় বড় করে বলে, মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিং এ ভর্তি হতে পারো, দাদা কিভাবে হয় এটা ক্লাস করানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসবে হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ যাতে দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভ্রু কুচকে বলে, জানো, তাহলে মানে মানে করছিলে কেন? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে। বিড়বিড় করলো, ছেলেটা আমার, আর হয়েছে পাশের বাসার বেয়াদব ডিপজলের মতো। এসব মানা যায় না। রুমা নেওয়াজ রান্নাঘরের দিকে বেরিয়ে তারেক নেওয়াজের খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছে না কেন?
ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়া ছেলেকে দেখলো, এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রুমা, হসপিটালে বাচ্চাদের যে নিউবর্ন নার্সারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারোর সাথে বদল টদল হয়নি তো? রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন স্বামীর পানে, রেগে বলে, একদম বাজে বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয়ই আমার ছেলেটার অফিসে একটু লেট করেছে বলে এইসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে দিতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বলে, তো ছেলে বউ সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুধু গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে, মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে ফারাহের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারহাকে দেখতেই পারেনি, আর সহ্য করা যাচ্ছে না। এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে। কিন্তু সে বাড়ির ভেতর যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাকে কি ভাববে? না না, ফারাহের কত কাজিন আছে, তার একটা মান সম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচীর টপকানোর বুদ্ধি আঁটল। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুধু প্রাচীর টপকে ফারাহের বাড়ির ভেতর প্রবেশ করে। ফারহা থাকে দোতলায়, বেলকনির উপরের অংশটা ফাঁকা, শুধু বেশ কসরত করে বেলকনিতেও পৌঁছালো। কিন্তু দুঃখের বিষয় হলো ফারাহের ঘরে ফারাহের সব কাজিনদের নিয়ে বসেছে। শুধু অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোন বের করে ফারাহের নাম্বারে একটা মেসেজ দেয়। পাখি, একটু বেলকনিতে আসো তো। ফারহার পাশে ফোন ছিল, টুং করে মেসেজ বাজে। ফারহা ফোন চেক করে, শুদ্ধর মেসেজ দেখে ভাবলো হয়তো কথা বলবে কলে, এজন্য বলছে। ফারহার বাঁ হাতে মেহেদি দেয়া, ডান হাত দিত এখন। ভাবলো শুদ্ধের সাথে কথা বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে ব্যালকনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারহাকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফারহার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারহা চোখ বড় বড় করে থাকায় ছটফট করে, হাত থেকে ফোন পড়ে যায়। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝলো এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পরে ফারহাকে ছেড়ে দেয়। ফারহা ছাড়া পেয়ে সমানে কাশতে থাকে। কাশতে কাশতে তার চোখ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে আসার আগে শুধু দ্রুত বেলকনির দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারহাকে জড়িয়ে ধরে অপরাধী ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারহা স্বাভাবিক হতেই পারছে না, শুধু অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল। এরপর নিজেকে যে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। দরজার ওপাশ থেকে ফারাহের কাজিন দরজা ধাক্কিয়ে বলে, এই ফারা, কি হয়েছে? ঠিক আছিস? ফারহা বহু কষ্টে নিজেকে সামলে বলে, ঠিক আছে, তোরা ছাদে যা, আমি একটু পর আসছি। ওপাশ থেকে আবারও বলে। কিন্তু তুই? ফারহা বিরক্তি কণ্ঠে বলে, যা তোরা। ফারহার কাজিনরা আর কিছু বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়। ফারহা রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাশতে কাশতে গলা ছিঁড়ে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগে ফারহা দরজা খুলে ঘরের ভেতর গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধের শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়, ফারহা দুপা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভেতর গিয়ে আগে ফারহার ঘরের দরজা আটকে দেয়, এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারহা চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারহাকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরেছি, আর জীবনে এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম। ফারহা মুচড়ামুচড়ি করে, এই লোকটা জীবনেও শোধাবে না। শুধু ফারহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবস করব। আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি। এত রাতে গ্রাম থেকে চলে এসেছি, ভালোবাসি তো পাখি। ফারহা বোধহয় একটু শান্ত হলো, শুধু স্বস্তির নিঃশ্বাস ফেল। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেও তার বউ এটুকুতেই ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে, তার ওপর আবার সে ভুলভাল কাজ করেছে। ইরফান, মায়রা, শুদ্ধ এদের বিয়ে উপলক্ষে ইরফান শুদ্ধদের কাজিন ইরফানদের বাসায় এসেছে। গতকাল রাতে মায়রা ইরফানের কাজিনদের সাথেই ছিল। সে মূলত ভেবেছে ইরফানের থেকে লুকিয়ে থাকতে পেরেছে, কিন্তু ইরফান ব্যবসার কাজে সিলেট গিয়েছিল। এটা মায়রা জানে না। আগামীকাল তার বিয়ে, কিন্তু মায়রার মনে হচ্ছে তার কাজিনের বিয়ে আর সে ফাটিয়ে মজা করবে। ব্যাপারটা এমন, কালকে থেকে জ্বর আর আসেনি। তাছাড়া তার শাশুড়ি যা যত্ন করে, জ্বর আসতেও ভয় পাবে। একটা ব্যাপার, মায়রার মন খারাপ, নীলা আসেনি এখানে। তার মা বাবা নাকি আসতে দেয়নি। বিয়ের দিন অর্থাৎ আগামীকাল আসবে।
রাত তখন প্রায় 10টা 30। মায়রারা সবাই ছাদে বসে আছে, সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মায়রা যেহেতু বউ, তাকে কেন্দ্র করে বসেছে সব। মায়রা বলেছে সে সবার শেষে দিবে। মায়রার কথা মেনে ইরফানের সব কাজিনরা মেহেদি দিয়ে নিচ্ছে। হঠাৎই পিছন থেকে ইরফানের গম্ভীর আওয়াজ ভেসে আসে, ঘরে এসো। মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। মায়রা তো ভেবেছে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে থেকেছে ইরফানের থেকে, আজ ধরা পড়েই গেল। ওদিকে ইরফান ছিলই না, থাকলে কি আর লুকিয়ে থাকতে চাইলেও পারতো? মায়রা দ্রুত বলে ওঠে, আমি আপুদের সাথে থাকবো। ইরফান ভ্রু কুঁচকে তাকায়, বিরক্ত হয়। গতকাল যাওয়ার সময় একে খুঁজেছিল কিন্তু পায়নি, সারাদিন বাদরের মতো লাফিয়ে বেড়াবে। লেট হয়েছিল বলে দ্রুত বেরিয়ে গিয়েছিল। মেজাজ গরম আছে তার, আবার বলছে তার সাথে থাকবে না। মেজাজ আরও গরম হলো। মায়রা উঠে দাঁড়িয়ে মিশকার পিছে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, আপনি যান। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মিশকা ইরফানের উদ্দেশ্যে বলে, ইরফান ভাই, আজও আমাদের সাথে থাকো, মেহেদি পড়বে আরও মজা। ইরফানের দিকে তাকিয়ে থেমে যায়। মেকি হেসে মায়রার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, না না, তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যাও। মিশকার অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসছে। রাতুর পায়ের ওপর পা তুলে বসে আছে, হেসে বলে, হয় হয়, নিয়ে যাও নিয়ে যাও, যার বউ তার কোলে না থাকলে কি আর মানায়। মায়রা অসহায় চোখে তাকায়। ইরফান এগিয়ে আসলে মায়রা দৌড় দিতে নেয়, তার আগে ইরফান ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ছটফট করে বলে, আমি আপনার সাথে থাকবো না, রাক্ষস একটা। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঘরের দরজা আটকে লক করে দেয়, যাতে মায়রা খুলতে না পারে। মায়রা ঢোক গিলে। আসলে তার ইরফানের সামনে দাঁড়াতেই ভীষণ লজ্জা আর সংকোচ কাজ করছে। ইরফান ব্লেজার খুলে পাশে ইরফানের উপর রাখলো, এরপর শার্টের বোতামগুলো খুলে মায়রার দিকে তাকিয়ে বলে, লুক অ্যাট মি। মায়রা মাথা নিচু রেখে চোখ উঁচিয়ে দেখলো। ইরফান তার বডিতে আঙুল দেখিয়ে বলে, আমি রাক্ষস হলে এগুলো কার কাজ? মায়রা ভীষণ লজ্জা পায়। ইরফান তো অনেক ফর্সা, ফর্সা বডিতে নখের দাগগুলো কেমন জলজল করছে। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা দ্রুত দুপা পিছিয়ে যায়। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। কথাটা বলে মায়রার পাশ কাটিয়ে অসমে চলে যায়। মায়রা মুখ বাঁকায়। দরজার কাছে এসে টেনে খুলতে চাইলে পারল না। মায়রার কান্না পায়। ইনায়ের বিয়েতেও তাকে মেহেদি দিতে দেয়নি, পরে কিভাবে যে দিয়েছে আল্লাহই জানে। সে রাতেও একটু মজাও দেয়নি করতে, আজকেও ঘরে আটকে রাখলো। মায়রার অসহ্য লাগছে। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মায়রা ডিভানের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফানকে দেখে যেমন লজ্জা পাচ্ছে, তেমনি ভীষণ রাগ লাগছে। লজ্জা চেপে রাগকে প্রশ্রয় দিয়ে ডিভান থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি হাতে মেহেদি দিব, দরজা খুলে দিন আমাকে। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা তার কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবই না এখানে এমন অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মায়রাকে টেবিলের উপর বসিয়ে দেয়, ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলছিলে? মায়রা মিয়ে যায়, মাথা নিচু রেখে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়, টেবিলের ওপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বা হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে ডিভানে গিয়ে বসে। কোলের উপর মায়রাকে বসায়। মায়রা ইরফানের হাতের মেহেদির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পেছন থেকে মায়রার বাঁ হাত ধরে ডান হাতে মায়রার হাতে আঁকতে শুরু করে। মৃদু স্বরে বলে, বউ আমার, মেহেদি বাইরের লোক কেন দেবে? মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মায়রার হাতে আঁকতে ব্যস্ত। মায়রাও মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হয়, মেহেদি দেওয়ার ধরনটাও খুব সুন্দর লাগছে মায়রার কাছে। ইরফান একে একে মায়রার দুহাতের দুপাশেই দিয়ে দেয় মেহেদি, একবারও বিরতি দেয়নি। মায়রা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে দুবার ঘুমিয়ে গিয়েছিল। ইরফান হাতের মেহেদি টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে ঘুরে বসে হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলবো আর আপনি এভাবে মেহেদি দিয়ে দিবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভ্রু কুঁচকে বলে, ফালতু আইডিয়া, আমি আমার বউ ছাড়া অন্য কারো হাতে আঁকতে পারি না। মায়রা মনে মনে খুশি হলো, হেসে বলে, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শিশরাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, আড়াআড়িভাবে দুহাতে বুকে গুজে মৃদু স্বরে বলে, এসব ফালতু ধন্যবাদ তোমার কাছে রাখো, এতটুকুতে আমার পোষায় না। মায়রা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি করে দিল এত সুন্দর করে, আর এই লোক ফিরিয়ে দিল।
ইরফান দুহাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে, মৃদু স্বরে বলে, নেক্সট ডে আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নেব জান। আজ তোমার লাস্ট ছুটি। ফারহা শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ ছাড়লো না, হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে গাল লে ঠোঁট চেপে বলে, পাখি সরি বলেছি তো, অনেক মনে পড়ছিল তোমায়, পুরো 2 দিন তোমায় দেখিনি, একটু বোঝো। ফারহা মাথা নিচু রেখে বলে, এসব ছাইপাশ খেয়ে একদম আমার আশেপাশে আসবে না। শুদ্ধ ফারহাকে ছেড়ে দ্রুত পায়ে অশ্রমের দিকে যায়। ফারহা ভ্রু কুচকে তাকায়, শুদ্ধের পিছু পিছু গিয়ে দেখলো শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারহা অবাক হয়ে বলে, আরে আমার ব্রাশ দিয়ে কি করছো? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকিয়ে ফারহার দিকে তাকায়। ফারহা চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছাড়াই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারহা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। শুদ্ধ মুখ ধুয়ে নিয়ে ফারহের ওড়না টেনে ওড়নার কোণ দিয়ে মুখ মুছলো, এরপর মৃদু স্বরে বলে, তোমার এখানে তো মাউথ ওয়াশ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নিবে? শুদ্ধ ফারাহের হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপটে যাওয়া হাত ধুয়ে দিল। ফারহা অসহায় কণ্ঠে বলে, তুমি এসে কাজ বাড়িয়ে দিলে, আমাকে আবার মেহেদি পড়তে হবে। শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলল, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিলে, মনে হচ্ছে বউ হেগে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি, বউ তুমি, সব তুমিই করবে। ফারহা রেগে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে ফারহাকে জড়িয়ে ধরতে গেলে ফারহা ধূপধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকায়, তার বউটা শুধু রেগে যায় কেন? ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ফারহা বেডের উপর বসে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুললো, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারহার সামনে দাঁড়ালে ফারহা মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরে লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ডিম লাইট জ্বালানো, এজন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারহা। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোন সুখে যাব? আজ বউয়ের সাথে থাকবো, একদম ডিস্টার্ব করবে না। ফারহা অবাক হয়ে বলে, মানে আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারহাকে দাঁড় করিয়ে দুহাতে জড়িয়ে নিয়ে বলে, একদম না, কিন্তু তুমি আমারই বউ, চলো পাখি ঘুমাই, আমি গত রাতে একদম ঘুমাতে পারিনি। ফারহা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ফারহাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারহা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ো আমায়, কি শুরু করেছো? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছো, উফ সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার দুপায়ের মাঝে ফারহের পা বেঁধে নেয়, হাতের বাঁধন শক্ত করে ফারহের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছুই শুরু করিনি। ফারহা কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধের মুখে দুষ্টুমির হাসি। ফারহের কেমন অদ্ভুত লাগছে, একে তো শুদ্ধের গায়ে কিছু নেই, তার উপর এভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, শুদ্ধ ফারাহের কথা শুনলো না। সে ফারহাকে চিৎ করে শুয়ে দিয়ে ফারহের উপর আছোয়া হয়। ফারহা ঢোক গিলে আমতা আমতা করে বলে, কি করছো? শুদ্ধ চোখ মুখ কেমন পাল্টে গিয়েছে। ফারহা এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাতে ফারহের গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারহা লজ্জায় নুয়ে পড়ে। মিনমিন করে বলে, যাও তুমি। শুদ্ধ ফারহাকে আরেকটু টেনে নিয়ে ডাকে। ফারহা বউ কেঁপে ওঠে, কাপা কাপা কণ্ঠে বলতে নেয়, শুধু বাকিটা বলতে পারে না। শুদ্ধ ফারহের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারহা নড়াচড়া করতে চাইলে পারে না। শুদ্ধ আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারহের কাজিনে ডাকে, ফারা, কি রে, ছাদে আসবি না? ফারহা শুদ্ধকে ঠেলে সরাতে যায়। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই, হাতের বাঁধন আরো শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারহাকে ডাকে, ফারা, তুই কি ঠিক আছিস? ফারহা ছটপট করে, এই লোকটাকে কি করা উচিত। শুদ্ধ ফারহের অত্যাধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারহাকে ছেড়ে দেয়। ফারহা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামতে চাইলে শুদ্ধ টেনে ফারহাকে বেডের সাথে চেপে ধরে রেগে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারহাও রেগে বলে, আমার কাজিনরা এসেছে, কানে শোনো না তুমি, যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে আবারও ফারহের কাজিনের ঢাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরিয়ে তাকালো। ফারহা শুদ্ধকে ঠেলে বলে, দেখ যাও তো তুমি, আজ ছাড়ো আমায়, আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারহাকে জড়িয়ে ধরে ফারহের গলায় মুখ গুজে দেয়, ফিসফিসিয়ে বলে, ওদের চলে যেতে বলো পাখি, আমার তোমাকে লাগবে। ফায়রা ঢোক গিলে। শুদ্ধ থেমে নেই, ছোট ছোট চুম্বু আঁকে ফারহের গলার ভাঁজে। ফারহা থেমে থেমে বলে, কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে, আগে ওদের যেতে বলো, তারপর বোঝাচ্ছি।
ফারহা চোখ বুঝলো, ভাবলো শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওভাবেই একটু গলা উঁচিয়ে বলে, তার বোনেদের যেতে সে একটু পর আসছে। শুদ্ধ মৃদু স্বরে বলে, বউকে আদর করলে সোয়াব হয় জানো পাখি। ফারহা শুদ্ধকে ঠেলে বলে, তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে ভুলে যাচ্ছ কেন তুমি? শুদ্ধ ফারহার গলায় মুখ গুজে রেখে একটু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করব তো, একটু কিপটামি করব না? আজকেও একটু করি। আমাকে সওয়াব অর্জন করতে সঙ্গ দাও তো। কথাটুকু বলে ফারাহের দিকে এগিয়ে আর একটু ঘনিষ্ঠ হয়। ফারহা কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুধু ফারাহের ঠোঁট জোড়া আঁকড়ে নেয়, দুহাতে ফারহাকে টেনে নেয়। হাতে হাতে ফারাহের জামার চেইন খুঁজলো না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলে। ফারাহের গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফারাহের মুখের দিকে তাকায়, মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, সরি পাখি। কথাটুকু বলে ফারহাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ফারহাকে টেনে নেয় নিজের দিকে। ফারহা ছাড়া পেতে চাই কেন যেন। শুধু ফারাহের কাঁধে দাঁত বসায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করেছো ফারা পাখি, ইরফান তো শুধু ডায়লগ দেয় থাপ্পড় দিয়ে ওর বউয়ের দাঁত ফেলার। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়বো বলে দিলাম। ফারহা ফুপিয়ে ওঠে। শুধু অসহায় চোখে তাকায়, তার বউটা এমন কেন? এত জ্বালাই রে, একটু আদরও করতে দেয় না। বেডের উপর সে শুয়ে ফারহাকে তার উপর উঠিয়ে নেয়, দুহাতে ফারহাকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, কাঁদছো কেন? একটু আদরিত করেছি আমি। জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে গেল। এমনি কাছে আর কিছু বলা যাবে না। অতঃপর ফারাহের মাথায় চুমু খেয়ে বলে, আমার জীবন একদম ফাড়া পাতা হয়ে গেছে, ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারহা নাক টানলো। শুধু ফারাহের মুখ তুলে আর কয়েকটা চুমু এঁকে বলে, একটুখানি পারমিশন দাও, বিলিভ মি, মারাত্মক কষ্ট হয়ে গো। ফারহা নিজে থেকেই সুধের গলা জড়িয়ে ধরে সুধের গলায় না ঘষে। শুদ্ধ হাসলো। হঠাৎই ফারহাকে ঠাস করে বেডের উপর ফেলে ফারহার উপর উঠে যায়। ফারহাকে সিচুয়েশনটুকুও বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করলো, ভালোবাসি আমার ফারা পাখি। মায়েরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান ভ্রু কুচকে তাকায়, মৃদু স্বরে বলে, পুরো বডিতেই দিবে নাকি? মায়েরা মুখ ফুলিয়ে বলে, একটু দিয়ে দিলে কি হয়? পায়ে দিলে অনেক সুন্দর লাগে। নিন দিয়ে দিন, আমি না আপনার বউ হই। মায়েরার কথায় ইরফান ঠোঁট বাঁকায়। মায়েরা ডান পা তার ডান পায়ের উরুর উপর টেনে নিয়ে বলে, শুধু বউ আমার বেবির মা নয়? ইরফানের কথায় মায়েরা একটু লজ্জা পায়। ইরফান কিছু বলল না। মায়েরার দু পায়ের চুড়ি পায়জামার উপর দিয়েই তুলে দেয়। হঠাৎই মায়েরা এক পায়ের কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া বেশ গভীর ক্ষতের দিকে একটা কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়েরার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরের ভান করে বলে, বলুন শিশরাজ। ইরফান মায়েরার দুষ্টুমি ধরতে পারলো, তবে কিছু বলল না। মায়েরার পায়ের দাগের জায়গাটায় বাহাতের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হয়েছিল এন্ড কবে? মায়েরা চোখ নামিয়ে তার পায়ের সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ওই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন, আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনেও শুনলেন না। তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার পানে। মায়েরার জিজ্ঞেস করতে ইচ্ছে করলো কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়তা বুঝতে পেরে আর জিজ্ঞেস করলো না। হেসে বলে, এসব বাদ দিন, এটা তো অনেক আগের, সেই কবেই ভালো হয়ে গিয়েছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মায়েরার পায়ের দিকে তাকায়। মায়েরার পা উঠিয়ে ক্ষতস্থানটাই ঠোঁট চেপে রাখে। মায়েরা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন? এটা আমার পা। ইরফান মুখ তুলে মায়েরার দিকে চেয়ে বলে, তোমাকে কখনো হার্ট করতে চাইনি লিটল গার্ল, বাট আই হ্যাভ ফেইলড। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মায়েরার ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে, আপনি বারবার সরি বললে আমার ভালো লাগে না শিশরাজ। ইরফান মৃদু হাসলো, কিছু বলল না। মায়েরার পায়ে মেহেদি দেওয়ায় মনোযোগ হলো।
মায়রার পায়ের সাইড দিকে অল্প একটু অংশ জুড়ে মেহেদি দিয়ে দেয়। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভ্রু কোঁচকালো, সে মায়রার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে আর মায়রা তার পায়ে কি দেখছে সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছিল আর নামানো হয়নি। ইরফান কিছু বুঝলো বোধহয়, হাতের মেহেদি টেবিলের উপর রেখে মায়রাকে টেনে তার কোলে বসে। মায়রা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে মেহেদি দিয়েছেন? ইরফান মায়রার কাঁধে থুথুনি রেখে মৃদু হেসে বলে, সবকিছু রেখে হাজবেন্ডের পায়ের দিকে নজর গেল, ওয়াই? মায়রা আমতা আমতা করে বলে, মোটেও না, আপনার পা বিশ্রী, তাই ভাবছিলাম কিভাবে আপনার পা সুন্দর করা যায়। ইরফান কৌতুক স্বরে বলে। ও আই সি। মায়রা ধরা পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে। তার কি দোষ? আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা, কিন্তু ইরফানের ফর্সা দুপায়ে কালো কুচকুচে লোম মায়রার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে সে তো জানে না, শুধু জানে ভালো লাগে তার। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধন শক্ত করলো, মায়রার হাতের দিকে তাকালো। মেয়েটা দুহাতে মেলে রেখেছে। ইরফান হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়েছে, আর এভাবে হাত মেলে রাখতে হবে না। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতে মেহেদি তুলে নিয়ে মায়রাকে তার দিকে ঘোরায়। বাহাতে মায়রার গলা থেকে ওড়না সরিয়ে রাখে। মায়রা চোখ বড় বড় করে বলে, এই, আমার ওড়না খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, আরো অনেক কিছু বলবো। মায়রা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান বাহাতে মায়রাকে শক্ত করে ধরে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, বাদুরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মুখ ফোলায় মিনমিন করে বলে, আমার ওড়নাটা দিন। কি ইরফান হাতের মেহেদি মায়রার গলার দিকে এগিয়ে নেয়। মায়রা মুচড়ামুচড়ি করে বলে, করছেন আপনি? আমাকে পুরো বডিতে মেহেদি দিয়ে দিবেন নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে। এভাবে নড়াচড়া করলে মেহেদি দেয়া যায়? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি আর কোথাও দিব না। ইরফান বাহাতে মায়রার মাথা বুকে চেপে রাখে, মৃদু স্বরে বলে, 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্টেন্ট কাজ করব। মায়রা চুপ থাকলো। ইরফানের উপর বিরক্ত হলো, মানে কোনো মানুষ গলায় মেহেদি দেয়? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার গলার নিচ বরাবর কিছু আঁকলো। 2 মিনিটও সময় নেয়নি। এরপর হাতের মেহেদি রেখে দেয়। মায়রাকে কোলে নিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। এরপর পিছন থেকে মায়রাকে 2 হাতের বন্ধনীর মাঝে আবদ্ধ করে মায়রার মাথায় থুতুনি রাখে। মায়রা মুচড়ামুচড়ি করে বলে, সভ্য লোক, আমার ওড়না দিন। ইরফান মায়রার কথা পাত্তা দিল না। ডান হাত উঁচিয়ে মায়রার গলার নিচে হাত দিয়ে দেখিয়ে বলে, এটা কি বলো তো? মায়রা আয়নায় তাকালে নিজেকে দেখেই লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে,